আমি শুরুতেই যে প্রশ্নটা আপনার সামনে রাখবো, যে বারুইপুরে একদম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে আক্রমণ করা হলো, তা গত ৭৭ বছরে কোথাও কোনো বিরোধী নেতার উপর হয়েছে কি আমাদের দেশে? এই প্রশ্নটা সাধারণ না, বাংলায় কখনো যে ঘটনা ঘটাচ্ছে আসলে তো একেবারে একটা দুর্বৃত্ত রাজ, পুলিশি রাজ, দুর্বৃত্ত রাজ এবং দুর্নীতি রাজ, এই ত্রহ স্পর্শে বাংলায় ছটপট করছে। আর কোনো নিয়ন্ত্রণ নেই তো, প্রশাসনেরও কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশেরও কোনো নিয়ন্ত্রণ নেই, দলেরও কোনো নিয়ন্ত্রণ নেই। এই যেভাবে পুলিশের নিষ্ক্রিয়তায় যে আক্রমণ হয়েছিল, তাতে আমাদের 50-এর অধিক বিধায়ক ছিল, শুভেন্দু বিরোধী দল নেতা ছিল। কিছু ঘটলে কি হবে সেটা কি ভেবে দেখেছে প্রশাসনিক প্রধান? বাংলার শাসক দল কি ভেবেছে এটা? কি ওরা যা খুশি তাই করে যাবে, বাংলা মেনে নেবে? এটা সিপিএম ভাবতো, এটা কংগ্রেস ভাবতো। সিপিএম কংগ্রেসের থেকে বড় রাজনৈতিক দল কোনো কালে তৃণমূল ছিল না, কোনো কালে হবেও না। আর মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক ব্যক্তিত্ব নয় যে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে টপকাতে পারবেন কোনোদিন। এই জিনিস কখনো হয়নি। বাংলার বুকে বিরোধী দল নেতা ওপর কখনো এই ধরনের জঘন্য কুরুচিকর এই সমস্ত শব্দ, ভাষা এবং আক্রমণ, লাঠি সোটা নিয়ে, এটা কখনো হয়নি, এই প্রথম। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, একদম সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষ আমাদের কাছে এই প্রশ্নটা করছে। আপনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ, আমি সেখানে আপনার কাছে এই প্রশ্নটাই রাখবো যে একদিকে শুভেন্দু অধিকারীর প্রতি এইরকম আক্রমণের ছবি আমাদের পাশে এলো, পাশাপাশি একদম বিজেপি বিধায়ক আমরা দেখলাম নিখিল রঞ্জন দেকে, একদম তাকেও বাধা তৃণমূলের, তার গাড়ি ভাঙচুরের পাশাপাশি একদম কালো পতাকা দেখানো হলো। তার মানে এরা মানুষের কাছে পজিটিভ কিছু নিয়ে, কথা নিয়ে, সরকারের কাজ নিয়ে, গুণগান নিয়ে এক তো যাওয়ার কিছু নেই এই হুলিগানিজম ছাড়া। আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপিকে ভয় পাচ্ছে, বিজেপি নেতৃত্বকে ভয় পাচ্ছে, শুভেন্দুকে ভয় পাচ্ছে, সুকান্তকে ভয় পাচ্ছে, নিখিল রঞ্জনদের ভয় পাচ্ছে। দাদা, কোথাও গিয়ে কি আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীকে কোথাও গিয়ে কি খুনের চক্রান্ত চলছে? বলতে পারবো না, কিন্তু এই বিষয়ে আমি বলবো যে যা যা করার, ভারতবর্ষ তো একটা ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে এবং তাদের কোনো সরকার সংবিধান সম্মত চলছে কিনা, রাজ্যের সরকার গণতান্ত্রিক বিধি পালন করছে কিনা, এইগুলো দেখা উচিত। রাজ্যপালের, রাষ্ট্রপতি, কেন্দ্রের সরকারের দেখা উচিত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনি যেমন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কথা বললেন, আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখবো। কেন্দ্রীয় সরকার দাদা কেন কিছু করছে না? কিছুদিন আগে না, সেটা কেন কিছু করছে না এটা বলা যায় না বা বলবো না। তার কারণ হচ্ছে যে তারা তাদের ধৈর্য, তাদের টলারেন্স, বা কেন্দ্র সরকারে যারা বসে রয়েছেন, মাথায় যিনি রয়েছেন তিনি বিশ্ব নেতা, সুতরাং তারা লক্ষ্য রাখছে নিশ্চিতভাবে সব কিছুর ওপর, এবং আইনসঙ্গতভাবে, সংবিধান সঙ্গতভাবে যখন যেটা করণীয় সেটা নিশ্চয়ই করা হবে বা করবে। এই প্রশ্নটা দাদা উঠছে যে এর আগে যখন বিজেপি সভাপতি জেপি নাড্ডার একদম গাড়িতে আক্রমণ হয়, সেই ঘটনার পরে কোনো ব্যবস্থা নেই? এটাও তো হতে পারে, জেপি নাড্ডাজি থেকে শুরু করে শুভেন্দু পর্যন্ত এই সরকার, তার প্রশাসন, এই শাসক দল এবং তৃণমূল তো এক্সপোজড হচ্ছে মানুষের কাছে, যে মুখে যতই মমতা ব্যানার্জি যতই ভালো ভালো কথা আর গণতন্ত্রের কথা বলুন না কেন, উনি মোটেও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন না, গণতন্ত্রীও নন। এবং তিনি ক্ষমতায় থাকার জন্যে তিনি এই দুর্নীতি, দুর্বৃত্ত আর পুলিশি রাজ তিনি কায়েম করেছেন এবং ভেবেছেন যে এতেই তিনি চিরকাল সফল হবেন। হয় না, তা হয় না। সেটা 26-এ বাংলার মানুষ তৈরি হচ্ছে আরো কনসলিডেটেড হবে, বুঝতে পারবে সেটা।
দাদা, শুভেন্দুবাবু ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করেছেন, আপনিও কি সহমত পোষণ করেন? পশ্চিম বাংলায় যা যা ঘটনা ঘটেছে, যা যা ঘটনা ঘটছে, বা সেদিনও যা ঘটলো, এবং আরজি করের ঘটনা বা আরো বহু ঘটনা, নির্বাচনোত্তর যে পরিস্থিতি বা ভায়োলেন্স, তাতে একবার নয় 100 বার রাষ্ট্রপতি শাসন করার উপযুক্ত পরিস্থিতি হয়েছিল। একটা প্রশ্ন উঠছে, সামনে নির্বাচন এবং হিংসার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন ছাড়া কি বিজেপি সেই প্রতিরোধ গড়ে তুলতে পারবে? কেন পারা যাবে না? 100 বার করা যাবে। ইলেকশন কমিশন 9 এবং 11 সালে যে ভূমিকা পালন করেছিল, ওই দল পুতুলের মতন দাঁড়িয়ে না থাকে, সেন্ট্রাল ফোর্স 9 এবং 11-তে যে ভূমিকা পালন করেছিল, তখনও তো এখানে সিপিএম এর একটা দুর্দণ্ড প্রতাপশালী দল সরকারে ছিল। এসওপি, ইসির যে ভূমিকা, তাদের তো দায়িত্ব রয়েছে যে মানুষ তার পছন্দের প্রার্থীকে এবং দলকে ভোট দেবে। এইটাকে যদি নিশ্চিত করা যায় তাহলেই হবে। এক সাংবিধানিক বিধি অনুযায়ী একদম জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার যখন সংবিধান প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করে সংবিধান, রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের চরম ক্ষতি করতে তথা অধিকার কেড়ে নিতে উদ্যত, তখন এর প্রতিকারের উপায় কি? শুধু তাই নয়, সাম্প্রদায়িক থেকে শুরু করে মানে এখানে জেহাদিদের এবং টেরোরিস্টদের স্বর্গরাজ্য কলকাতা এবং বাংলা। আজকে হঠাৎ করে বড় বড় কথা বলছে দেখছি মমতা ব্যানার্জি আর তার দলের ওই এমএলএ এমপিরা। আচ্ছা, এই ভোটার লিস্টের ওপরেই তো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, এই ভোটার লিস্টের ওপরই তো মমতা ব্যানার্জি এবং তার দল নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্টের ওপরই তো পৌর নিগম ও পৌরসভাগুলোর নির্বাচন হয়েছে। তাহলে হঠাৎ কি হলো? এবং এইটা কে বা কারা করে? ইলেকশন কমিশনকে রাজ্যের ওপরে নির্ভর করতে হয়, ডিএমদের ওপর নির্ভর করতে হয়, আরোদের ওপর নির্ভর করতে হয়, ডিইওর ওপর নির্ভর করতে হয়, সিইওর ওপর নির্ভর করতে হয়। তারা কারা? হঠাৎ করে মানুষকে এই বিভ্রান্ত করার, বিভ্রান্তি ছড়ানোর এবং মানুষকে ভুল বোঝানোর ব্যাপারে মমতা ব্যানার্জি জুড়ি নেই, জুড়ি মেলা ভার। তো সুতরাং সেই নির্বাচনের তাহলে বলুক যে আবার সব নতুন করে হোক, ওই নির্বাচনে জিতে এসেছি আমরা, এমএলএ হয়েছি, এমপি হয়েছি, পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর হয়েছি, মেয়র কাউন্সিলর হয়েছি, সিআইসি হয়েছি, এমআইসি হয়েছি, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা সব কর্তা ব্যক্তি হয়েছি, কর্ত্রী হয়েছি। সেই ভোটার লিস্টের উপরেই তো, যে ভোটার লিস্টটাকে ভুয়ো বলছে মমতা ব্যানার্জি এবং তার দলের লোকজনেরা, আমি তো ভেবে পাই না, আমি অবাক হয়ে যাই। এরা মানুষকে কিভাবে বোকা ভাবে নাকি, আর নিজেরাই চালাক? একদমই। বিদেশ যাত্রার প্রস্তুতি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম করে দিলেন বিশেষ টাস্ক ফোর্স। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে কেন দরকার পড়লো দাদা এই টাস্ক ফোর্সের? আমি জানি না, উনি নিজের ছায়াকেও বিশ্বাস করেন না। আমার তাদের যায়ও আসে না কিছু। বেড়াতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, লন্ডনে বেড়াতে যাচ্ছেন, সে গেছেন, যান, সকলেই বেড়াতে যায়, আমরাও যাই। তো সুতরাং ওই টাস্ক ফোর্স, ওনার মাঝে মাঝে না কতগুলো শব্দের ওপর, কথার ওপর ওনার খুব আকর্ষণ রয়েছে। ওই টাস্ক ফোর্সে কি আসে যায়, নিজেই সামলাতে পারছে না, তার আবার টাস্ক ফোর্স। দাদা, একটা প্রশ্ন উঠছে সর্বত্র যে দলনেত্রী সর্বোপরি, দ্বিতীয় কেউ নয়, অগ্রাধিকার কি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেই? বলতে পারবো না কখন কার ওপর ভর করে, কখন কাকে তোলে, কখন কাকে আছাড় মারে। এটা উঠছে, ওর হচ্ছে বরাবরের। ওকে যদি স্টাডি করা যায় তাহলে দেখা যাবে, সে প্রশাসনিক ক্ষেত্রে হোক, সে দলের ক্ষেত্রে হোক, সবসময় সে আইএস আইপিএস ক্ষেত্রের হোক, ওর পছন্দ অপছন্দটা সবসময় তাৎক্ষণিক। আজকে যাকে পছন্দ করছে কালকে তাকে ছুঁড়ে ফেলবে, আবার আজকে যাকে ছুঁড়ে ফেলছে তাকে কালকে মাথায় নিয়ে আসবে। একদমই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দাদা, ঈদ এবং যে বাসন্তী পুজো সামনে রয়েছে, সেই ঈদ এবং বাসন্তী পুজোর জন্য দ্রুত তাকে ফিরে আসতে হবে। এবারে বিদেশ সফর তাই খুব বেশি দিন নয়। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, ঈদ এবং বাসন্তী পুজোর পাশাপাশি রামনবমীতে নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা? সেটা বুঝবে সরকার, বুঝবে সরকার, বুঝবে প্রশাসনের দায় দায়িত্ব সেটা। রামনবমী পালিত হবে এবং ইন এ বেফিটিং ম্যানার। বাংলার মানুষ গতবার রামনবমীতে, বাংলায় যত মানুষ নেমেছিল তার থেকে 100 গুণ বেশি মানুষ এবার রামনবমীতে নামবে। তো সুতরাং এটা দেখার দায়িত্ব প্রশাসনের।
আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। বাংলায় কুচক্রীদের অশান্তির চেষ্টা, একদম নাম না করে বিজেপিকে নজির আক্রমণ। বাংলার বুকে তো অশান্তি সৃষ্টি করছে তৃণমূল, আর তৃণমূলের দানবেরা, দুর্বৃত্তরা। এটা কি উনি জানেন না? তৃণমূলের যে প্রতিদিন তৃণমূল খুন হচ্ছে, তৃণমূলের জনপ্রতিনিধি খুন হচ্ছে, তাদের ঘনিষ্ঠজনেরা খুন হচ্ছে, পদাধিকারী খুন হচ্ছে, এবং খুন তো করছে তৃণমূল, সেটা তো পুলিশও বলছে এবং সেটা দলও স্বীকার করছে। তো সেখানে কি বলবে মমতা ব্যানার্জি? তার কি বক্তব্য?